খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল বরুণ আর তার সাথে বাকি সকলেই। কারণ গতকাল রাত থেকেই নীরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা লক্ষ্মীনিবাস হোটেল, এমনকি পাশের গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও নীরার কোনো হদিশ পাওয়া যায়নি। তার ফোনটা হোটেলেই পড়ে রয়েছে, ফলে স্বভাবতই ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করাটাও সম্ভব হচ্ছে না। প্রীতি তো বেজায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। রবিবাবু ইতিমধ্যেই পুলিশকে খবরও দিয়েছেন। সব জায়গায় তার খোঁজ করা চলছে। প্রত্যেক মানুষকে তার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু কারো কাছেই তার কোনো সন্ধান নেই। পুলিশ ইন্সপেক্টর মিস্টার রাঠৌর এসে রবিবাবু সহ বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আচ্ছা, আপনাদের কি কোনো আইডিয়া আছে যে মেয়েটা কোথায় যেতে পারে? আরে আইডিয়া যদি থাকতো তাহলে আর আপনাদের ডাকতাম কেন? ভাই চুপ কর, মাথা ঠান্ডা রাখ ভাই। বরুণ বিরক্ত হয়ে বাইরে চলে যায়। মিস্টার রাঠৌর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর আবারও জিজ্ঞেস করলেন, আচ্ছা, এমন কোনো জিনিস আছে কি যে ওই মেয়ে নিজের সাথে নিয়ে গেছে? এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস? কই না তো, নীরার সব জিনিসপত্র তো হোটেলেই রয়েছে, ও তো কিছুই নিয়ে যায়নি। হ্যাঁ, নিয়ে গেছে। প্রীতি বলে। নীরা ওই মায়াবী চুলের কাঁটাটাকে সঙ্গে নিয়ে গেছে। মায়াবী চুলের কাঁটা মানে? ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে বলছি সব কিছু। এরপর সুজয় মিস্টার রাঠৌরকে পূর্বাপর সমস্ত ঘটনা খুলে বলল। তার থেকে সবকিছু শোনার পর মিস্টার রাঠৌর বললেন, তাহলে ওকে এখানে খুঁজে কোনো লাভ হবে না। ওই মেয়ে নিশ্চয় জঙ্গলে গেছে। কি, নীরা জঙ্গলে গেছে? হ্যাঁ, যা শুনলাম তাতে আমি 100% শিওর যে ওই মেয়ে জঙ্গল ছাড়া আর অন্য কোথাও যায়নি। কিন্তু এই বিশাল জঙ্গলের মধ্যে আমরা তাকে কোথায় খুঁজবো? ইস, যদি একটা ছোট্ট ক্লুও পেতাম তাহলে নীরাকে খুঁজতে অনেকটা সুবিধা হতো। ক্লু আছে আমাদের কাছে, দরজায় দাঁড়িয়ে বরুণ বলল। অনেক বড় ক্লু আছে আমাদের কাছে। মানে? মনে আছে ওই ওঝা আমাদেরকে যে একটা ধাঁধার কথা বলেছিল? আই থিঙ্ক ওই ধাঁধাটা মেলাতে পারলেই আমরা নীরার সন্ধান পেয়ে যাব। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে ওই দাদার সঙ্গে জঙ্গলের কিছু একটা গভীর সম্পর্ক রয়েছে। ধাঁধার প্রথম পংক্তিতে লেখা ছিল গতি যথা জীবন বিমুখ। এর মানে কি হতে পারে? অর্থাৎ জীবনের বিপরীত দিকে যাত্রা করতে হবে। জীবনের বিপরীত দিকে মানে মৃত্যুর দিকে? না, মৃত্যু নয়। তবে কি? জল, জলের অপর নাম জীবন। জলের গতির বিপরীত দিকে অর্থাৎ নদীর স্রোতের বিপরীত দিকে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে তো আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। তার কথা শোনা মাত্রই মিস্টার রাঠৌর বলেন, সকলেই তৈরি হয়ে যাও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই মুন্ডু কাটার জঙ্গলে। তার মানে নীরা অনেক আগেই এই ধাঁধার নিহিতার্থ উদ্ধার করে ফেলেছে। হ্যাঁ, আর তার সেই জিজ্ঞাসাই তাকে টেনে নিয়ে গেছে জঙ্গলে। কিন্তু নীরা একা ওই জঙ্গলে গেলই বা কেন? এর উত্তর তো কেবল নীরা নিজেই দিতে পারবে। জানেন রবিরাজবাবু, আমার মনে হচ্ছে ওই জঙ্গলে হয়ে চলা একের পর এক হত্যা, জঙ্গলে ঘুরে বেড়ানো পিশাচ আর ওই চুলের কাটার মধ্যে নিশ্চয় কোনো না কোনো যোগসূত্র রয়েছে। এই রহস্য আমাদেরকে উদ্ধার করতেই হবে, তা না হলে বিপদ আরো বাড়বে। আর ওই রহস্য ভেদ করতে হলে আগে আমাদের এই ধাঁধার উত্তর মেলাতে হবে। পুলিশের গাড়িতে করে যেতে যেতে আরো নানা কথোপকথন চলল।
এভাবে তারা পৌঁছালো নদীর তীরে, ঠিক সেই জায়গায় যেখানে নীরা সেই চুলের কাঁটাটা পেয়েছিল। এবার সামনে জঙ্গলের দুর্গম পথ, সেখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। বাকি রাস্তাটা আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। আর এক মুহূর্তও দেরি করা উচিত হবে না। আমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব নীরাকে খুঁজে বের করতে হবে। আর সময় নষ্ট না করে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে চলল তারা। গতকাল রাতে হওয়া বৃষ্টির কারণে মাটি বেশ অনেকটাই ভিজে, তার জন্য সকলের চলতে একটু অসুবিধাই হচ্ছিল। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার আওয়াজ, গাছের ডালে ডালে নানা ধরনের পাখি। সেই সব দেখতে দেখতেই এগিয়ে চলেছিল তারা। সুজয় বলল, ধাঁধার দ্বিতীয় পংক্তিতে লেখা ছিল শূন্য যথা দিশা, মানে যেখানে দিশা অর্থাৎ দিক নির্ণয় করা কঠিন হয়। ঠিক বলেছিস। আর আমরা অলরেডি সেই পংক্তির উত্তর মিলিয়ে ফেলেছি। কিভাবে? যে সময়ে এই ধাঁধা লেখা হয়েছিল তখন কম্পাস আবিষ্কার হয়নি, তাই গভীর জঙ্গলে ঢুকলে দিক নির্ণয় করা অত সহজ হতো না। দ্বিতীয় পংক্তির দ্বারা জঙ্গলের আরও ভেতরের দিকে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে অনেকটাই এগিয়ে এসেছে তারা। সেই ব্যাপারের দিকেই দৃষ্টি আকর্ষণ করে মিস্টার রাঠোর এবার বললেন, আমরা জঙ্গলের অনেক গভীরেই আছি এখন, আর নদীর তীর ধরেই হাঁটছি। তার মানে আমরা সঠিক পথেই আছি। প্রীতি বলল, তৃতীয় পংক্তিতে লেখা ছিল প্রাণ মাঝে প্রাণ ভয়। এর মানে কি হতে পারে? এবার রবিবাবু বলে উঠলেন, যদি জলের অপর নাম জীবন হয়ে থাকে তাহলে তো প্রাণের অর্থ হবে গাছ। কিন্তু কিভাবে? কিভাবে? কারণ গাছেরও প্রাণ আছে। না, এটা ভুল। যে যুগে কম্পাস আবিষ্কার হয়নি সে যুগে গাছের প্রাণ আবিষ্কার হবে কিভাবে? এখানে প্রাণ শব্দের দ্বারা গাছ না, বরং অন্য কিছুকেই বোঝানো হয়েছে। কিন্তু সেটা কি? বন্য জীবজন্তু। আমাদের চারিদিকে এখন নানান ধরনের হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। আমরা তাদেরকে দেখতে না পেলেও ওরা কিন্তু ঠিক লুকিয়ে লুকিয়ে আমাদেরকে দেখছে। আমরা সকলেই সেটা জানি। আর এই কথা শুনে যে কারো প্রাণের ভয় হওয়াটাই স্বাভাবিক। কারেক্ট। আর এই কথাটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে তৃতীয় পংক্তিতে। সকলে দেখল মিস্টার রাঠোর কিছু দূর গিয়ে উবু হয়ে বসেছেন। প্রাণের ভয় তো হবেই, কারণ কাছাকাছি কোথাও চার পেয়ে যমরাজ লুকিয়ে বসে আছে। এবার আরও একবার সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি সামনেই একটা জিনিস দেখালেন। একটা মৃত কুকুরের আধ খাওয়া দেহ পড়ে রয়েছে, রক্ত মাংসে একেবারে দলা পাকিয়ে গিয়েছে। তাতে আবার পচন ধরেছে, বিদঘুটে দুর্গন্ধ ছাড়ছে। তার পাশে ভন ভন করছে মাছির দল। গন্ধটা তারা অনেকক্ষণ ধরেই পাচ্ছিল, কিন্তু জিনিসটা আবিষ্কার করলেন মিস্টার রাঠোর। সুজয় আর প্রীতি তো সেদিকে তাকাতেই পারছিল না। মিস্টার রাঠোর বললেন, এটা চিতাবাঘের কাজ। দূর থেকে রবিবাবু বলে উঠলেন, এদিকে দেখবে এসো। সকলেই তার কাছে গিয়ে দেখল ভিজে মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে বাঘের থাবার দাগ। তেন্দুয়া, বেশ বড় সাইজের তেন্দুয়া। খুব জোর মিনিট 15 আগে সে এখানেই ছিল। মিস্টার রাঠোর তার রিভলভারটা বার করলেন। এটা মুন্ডু কাটার জঙ্গল। এখানে কোন মুহূর্তে যে মৃত্যুর সাথে দেখা হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। এই তো, প্রাণ মাঝে প্রাণ ভয়। তারা আর সেখানে সময় নষ্ট না করে এগোতে থাকল।
ভীম বেগে বয়ে চলা নদী, বড় বড় গাছপালা, নানা ধরনের পশু পাখি, সবকিছু উপেক্ষা করে একটু একটু করে এগিয়ে চলতে থাকলো তারা। এভাবে বেশ কিছুটা দূর আসার পর একসময় মিস্টার রাঠোর বললেন, এত দূর চলে এসেছি, এবার এখান থেকে বেঁচে ফিরতে পারলে হয়। কি জানি নীরা কোথায় আছে, কি অবস্থায় আছে। চলতে চলতে তারা এখন জঙ্গলের এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে পা রাখার মতো জায়গাটুকুও নেই। তাদের সামনে লতা পাতায় ভরা ঘন গহীন জঙ্গল। আর একটা লক্ষ্য করার মতো বিষয়, যেন সূর্যের আলোটাও এই স্থানে কম প্রবেশ করছে। সুজয় বলল, এ কি, আজ এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল কিভাবে? সন্ধ্যা হয়নি, আসলে এটা জঙ্গলের সব থেকে গভীর এলাকা, তাই এখানে দিন বা রাতের তফাৎ বোঝা যায় না, সবসময় সন্ধ্যা মনে হয়। তার মানে এই হলো ব্যাপার। রবিবাবুর এই কথায় সুজয়ের মাথার জটটা যেন খুলে গেল। সে বলল, এটাই তো লেখা ছিল ধাঁধার 4 নম্বর লাইনে, শূন্য দিবানিশা, অর্থাৎ যেখানে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই তো সেই জায়গা। তার মানে আমরা ধাঁধার অর্ধাংশ মিলিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু এতে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। এখনো বাকি অর্ধেকটা মেলানো বাকি আছে, আর তাছাড়া এখনো আমরা নীরার কোনো হদিশ পাইনি। এই বলে বরুণ এগিয়ে যায়। তবে কিছু দূর গিয়েই তাকে এবার দাঁড়িয়ে পড়তে হলো। একটা জিনিস কুড়িয়ে পেয়েছে সে। এটা তো নীরার হার। নীরা সবসময় এটা নিজের গলায় পড়ে থাকতো। জিনিসটা যে নীরার গলা থেকেই ছিঁড়ে পড়েছে সেটা আর বুঝতে বাকি রইল না কারোর। এত দূর এসে অন্তত একটা বিষয়ে তারা নিশ্চিত হতে পারল যে নীরা জঙ্গলের মধ্যেই কোথাও আছে। তার মানে আমরা নীরার থেকে আর বেশি দূরে নেই। সকলের মনেই একরকম আশার আলো জ্বলে উঠেছে। তারই মধ্যে হঠাৎ মিস্টার রাঠোর বললেন, এত সময় নষ্ট করে যাওয়াটাই বৃথা হচ্ছে। মেয়েটাকে আদৌ জীবিত অবস্থায় দেখতে পাবো কিনা সন্দেহ আছে। স্বভাবতই তার এই কথায় বরুণ প্রচণ্ড রেগে গেল। মুখ সামলে কথা বলুন মিস্টার রাঠোর, নীরার কোনো ক্ষতি হতে পারে না। সুজয় আর প্রীতি আবারও তাকে শান্ত করল। ভাই, চিন্তা করিস না। নীরার কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। সামনে আর একটু এগিয়ে গেলেই সেই পুরানো বট গাছ, যেখানে আমরা পরপর 3-3টে ডেড বডি খুঁজে পেয়েছিলাম। চলুন এগিয়ে যাওয়া যাক। সকলে সেই বট গাছটা লক্ষ্য করে এগিয়ে চলল। বরুণ নীরার গলার সেই হাড়টা শক্তভাবে হাতে ধরে রয়েছে। হাঁটতে হাঁটতে সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছে। রবিবাবু নিজের সাথে জল এনেছিলেন, সেই জল সকলকে দিলেন। চলতে চলতে সবাই একটু একটু করে জল পান করে নিল। জঙ্গল এখানে এতটাই ঘন যে বড় বড় পায়ে এগিয়ে চলারও উপায় নেই, আর এভাবে ধীরে ধীরে চললে ক্লান্তি যেন একটু বেশিই পেয়ে বসে। হলেও ঠিক তাই। খানিক দূর যাওয়ার পর প্রীতি একটা গাছের গুঁড়ির উপর বসে পড়ে। উফ, আমি আর পারছি না। অগত্যা সবার অবস্থা দেখে রবিবাবু বাধ্য হয়ে বললেন, সবাই বরং 2-4 মিনিট এখানে বসে একটু রেস্ট নাও। এই প্রস্তাবে বরুণের মন সায় দিচ্ছিল না। অগত্যা সকলের অবস্থা দেখে তাকে বাধ্য হতে হলো। সকলেই কাছাকাছি বসল। চারপাশের পরিবেশ বড়ই নিঝুম, সবুজ গাছপালা, বৃষ্টিতে ভিজে কালো হয়ে যাওয়া গাছের বিশাল বিশাল কুঁড়ি, শীতল স্যাঁতসেঁতে আবহাওয়া।
আর্দ্র ঝিরিঝিরি বাতাস। নিমেষের মধ্যেই সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অচৈতন্য অবস্থাতে পড়ে রইল সেই গহীন জঙ্গলের মধ্যে। সেখানকার বাতাসের মধ্যেই যেন এক অদ্ভুত উন্মত্ততা ছিল, যার মায়াতেই সকলে ঢলে পড়েছিল কাল ঘুমে। এভাবে সময় কাটতে থাকলো। অনেকক্ষণ পর বরুণেরই প্রথম জ্ঞান ফিরল। চোখ খুলে চারপাশে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল। চারিদিকটা ঘন কুয়াশায় ঢেকে, যেন সবকিছু কুয়াশার সাদা চাদরে আবৃত হয়ে গিয়েছে। কিছুই দেখতে পেল না, কেবল অন্ধের মতো হোঁচট খেতে লাগলো। এমন সময় একটা ব্যাপার অনুভব করল সে, যেন তার আশেপাশে অন্য আর একজন রয়েছে। বরুণ এবার মুখ খুলল। কে কে ওখানে? অস্পষ্ট অবয়বটা এবার তার একেবারে সামনাসামনি। আবারও জিজ্ঞেস করল বরুণ, কে, প্রীতি নাকি? কোনো উত্তর নেই। সামনের অবয়বটা স্থিরভাবে দাঁড়িয়ে। সে ঘন কুয়াশার মধ্যেও বরুণ তার চোখ দুটো দেখতে পেল। জ্বলজ্বলে তার চোখ, শিকার সন্ধানী হিংস্র বাঘিনীর মতো নিষ্ঠুর তার চাহনি। এবার বরুণ ভয় পেয়ে গেল, একটু চিৎকার করে উঠল। পর মুহূর্তেই সেই রহস্যময়ী কুহুকিনী নিরুদ্দেশ হয়ে গেল। বরুণ আর তাকে দেখতে পেল না। কুয়াশার মধ্যে অবয়বটা যেন মিশে গেল। ততক্ষণে তার চিৎকারে বাকিদের চেতনা ফিরে এসেছে। সকলে সচেতন হয়ে উঠল। বরুণ ভাই, কোথায় তুই? বরুণ বোধহয় এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গিয়েছিল। আকস্মিক এমন একটা ঘটনায় কিছুই বুঝে উঠতে পারছিল না। দুই একবার সুজয়ের আওয়াজ তার কানে এলে তারপর তার সম্বিত ফেরে। আমি এখানে, তোরা সবাই কোথায়? এরপর সকলেই একে অপরের আওয়াজ শুনে বুঝতে পারল যে তারা একত্রেই রয়েছে। এত কুয়াশা এলো কোথা থেকে? জঙ্গলের এই এলাকা মাঝে মাঝেই এভাবে ঘন কুয়াশায় ঢেকে যায়। কিন্তু এবার এই কুয়াশার মধ্যে আমরা এগোবো কিভাবে? কিছুই তো দেখতে পাচ্ছি না। চারপাশের কুয়াশা দেখে বরুণ মনে মনে ভাবল, কুয়াশা অর্থাৎ কুহেলিকা। ধাঁধার পঞ্চম পংক্তি অনুযায়ী এটাই কুহেলিকার মায়াকুহক। এই প্রীতি, মায়াকুহক শব্দের অর্থ কি রে? প্রীতি তার কথার উত্তর দেয়। আক্ষরিক অর্থ তো জানি না, তবে কুহক মানে মায়াজাল, এমনটাই তো শুনেছিলাম। মায়াজাল অর্থাৎ ভ্রম। তার মানে এই কুয়াশা আমাদের ভ্রম ছাড়া আর কিছুই নয়। সে চোখ বন্ধ করল, নিজের চিত্তকে কেবল একদিকে সম্পূর্ণ কেন্দ্রীভূত করার চেষ্টা করল। গভীর মনোনিবেশ। চোখ বুজে আশেপাশের সমস্ত আওয়াজ মন দিয়ে শুনতে লাগলো। আর ঠিক এই সময় দূর থেকে তার কানে যেন ভেসে এলো নদীর বয়ে চলার শব্দ। পেয়ে গেছি রাস্তা। কিভাবে? বরুণ সকলকে উদ্দেশ্য করে বলল, সকলে একে অপরের হাত ধরে নাও। বরুণ তাদেরকে নিয়ে এগিয়ে যেতে থাকল। যেদিক থেকে নদীর স্রোতের শব্দ সে শুনতে পাচ্ছিল সেদিকে এগিয়ে চলল। ঘন কুয়াশার মধ্যে কোনো রকম বিপদের আশঙ্কাকে এতটুকুও পাত্তা না দিয়ে বরুণ তাদেরকে নিয়ে নদীর দিকে অগ্রসর হয়। সময় এবং পথ এগোনোর সাথে সাথেই তাদের চারপাশের কুয়াশা হালকা হয়ে যায়।
এবং একটা সময় মিলিয়ে যায়। ততক্ষণে তারা এসে পৌঁছায় নদীর তীরে। যাক বাবা, আবার সঠিক রাস্তায় ফিরে এসেছি। এখান থেকে সেই বটগাছ আর কতটা দূরে? এই সামনেই, এসো সকলে আমার সাথে। রবিবাবু আবারও তাদেরকে নিয়ে গেলেন সেই বিশাল বটগাছটার দিকে। অতি পুরনো সেই বটগাছ। এই গাছ অনেক পুরানো গাছ। আমার দাদাজি বলতেন তার জন্মের অনেক আগে থেকেই নাকি এই বটগাছকা পেড় এখানে রয়েছে। সকলে দেখল সেই পুরনো বটগাছ থেকে অগণিত ছোট বড় ঝুড়ি নেমে এসেছে। গাছের নিচে তৈরি হয়েছে শুকনো পাতার গালিচা। সেই গাছের উঁচু ডাল থেকে নানা ধরনের পাখির কলতান ভেসে আসছে। মিস্টার রাঠোর এবার একটা ভয়ানক কথা বললেন। এই গাছ থেকেই তো আমরা 3-3টে গলাকাটা লাশ উদ্ধার করেছিলাম। তার কথা শুনে প্রীতি আর সুজয় তো ভয়ে শিউরে উঠল। বরুণ সেই বটগাছের দিকে তাকিয়ে বলল, এখান থেকেই হয়তো আর কিছু ক্লু পাওয়া যাবে। সে বটগাছের কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব জায়গা খুঁজে দেখতে লাগলো। মিস্টার রাঠোরও তার সাথে গেলেন। সকলে মিলে পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু নীরার কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। হতাশ হয়ে সকলে যখন এবার কি করবে ভাবছে, এমন সময় বরুণ কিছু একটা দেখে থমকে দাঁড়ালো। মিস্টার রাঠোর, এটা... ইন্সপেক্টর রাঠোর দ্রুত তার কাছে এসেই আশ্চর্য হয়ে বলে উঠলেন, এ কি? এ তো রক্তের দাগ। তাদের সামনে বটগাছের গুঁড়ির এক অংশে লেগে রয়েছে ঘন লাল রক্তের ছিটে। প্রথম দেখায় জিনিসটা নজরে পড়ে না, কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে ওটা রক্তেরই দাগ। ততক্ষণে জিনিসটা প্রীতিরও নজরে গিয়েছে। কিছু একটা ভয়াবহ আঁচ করে কেঁদে ওঠে সে। হে ঈশ্বর, এসব কি হয়ে গেল? এবার আমরা নীরার মা বাবাকে গিয়ে কি উত্তর দেব? কি হবে এবার? তার বিলাপ শুনে সকলেরই মনে কষ্ট হলো। সকলেই একেবারে নীরব হয়ে গেল। মিস্টার রাঠোর একটু সংকোচ করে বললেন, দেখে তো মানুষের রক্ত বলেই মনে হচ্ছে। এখনো জমাট বাঁধেনি, মানে এটা বেশিক্ষণ আগের নয়। ঠিক সেই মুহূর্তেই তারা সকলে একটা চিৎকার শুনতে পায়। তীক্ষ্ণ একটা চিৎকার, কোনো বিভৎস প্রাণীর চিৎকার। যেন বরুণদের অনধিকার প্রবেশে কোনো এক হিংস্র প্রাণী ক্ষিপ্ত হয়ে উঠেছে, আর তার সেই হুঙ্কার সকলের জন্য একটা সতর্কবাণী। বিকট চিৎকারটা শুনে সকলেই চমকে উঠল। তবে কারো কিছু বলার আগেই মিস্টার রাঠোর নিজের রিভলভারটা দিয়ে বাতাসে দুবার ফায়ার করলেন। বন্দুকের আওয়াজ শুনে সে চিৎকার থেমে গেল। সবকিছু আবার আগের মতো নিঝুম, সকলেই নির্বাক। কিছুক্ষণ পর রবিবাবু আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এটা কোন প্রাণীর আওয়াজ ছিল? আমি আমার জীবনে কখনো এমন বীভৎস আওয়াজ শুনিনি। সামনে দেখো। সুজয়ের দৃষ্টি অনুসরণ করে সকলে সামনে তাকায়, আর যা দেখে তাতে সকলেরই হাড় হিম হয়ে যায়। সেই রহস্যময়ী গভীর জঙ্গলের মাঝে সকলেই সেই মুহূর্তে শিহরিত হয়ে ওঠে, কারণ তাদেরকে চারপাশ থেকে একটু একটু করে ঘিরে ধরছে
অসংখ্য বিষাক্ত সাপ। এত সাপ এলো থেকে? এই প্রশ্নের উত্তর বোধহয় কারোর কাছে ছিল না। তখন সকলেই ওই বিষধর সাপগুলোকে দেখে ভয়ে তটস্থ। এবার আমরা কি করে বেঁচে ফিরবো? মিস্টার রাঠোর আবারও রিভলভারটা বার করে সাপগুলোর দিকে তাক করতেই যাবে, এমন সময় বরুণ তাকে বাধা দিয়ে বলল, না, এমন অবস্থায় যদি আমরা ওদের উপর ফায়ার করি তাহলে ওরা আমাদের দিকে তেড়ে আসবে, আর তাতে আমাদের বিপদ আরও বাড়বে। রবিবাবু বরুণকে সমর্থন করলেন। বরুণ ঠিকই বলেছে মিস্টার রাঠোর। এখন আমাদের খুবই বুঝে শুনে কাজ করতে হবে। ওরা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সাপগুলো এবার এগিয়ে আসতে লাগলো তাদেরই দিকে। সম্ভাব্য মৃত্যুকে নিজের সামনে দেখে সকলেরই হৃদস্পন্দন বেড়ে গেল। তাদের আর কিছুই করার নেই। মৃত্যু তাদের শিয়রে। প্রীতি ভয়ে তার চোখ দুটো বন্ধ করে নেয়। শুনতে পায় চারিদিক থেকে ভেসে আসছে কেবল সাপেদের হিসেস আওয়াজ। যাই হয়ে যাক না কেন, আপনি গুলি চালাবেন না, তা না হলে আমরা সকলেই প্রাণ হারাবো। ঠিক এই সময় হঠাৎ করেই সেখানে আরো একজনের আবির্ভাব ঘটল। সে আর অন্য কেউ নয়, সেই বৃদ্ধ ওঝা। মুহূর্তের মধ্যে তিনি নিজের ঝোলা থেকে এক প্রকার ভস্ম বার করে সাপগুলোর দিকে ছুঁড়ে দিলেন। আর সেই ভস্ম ছড়িয়ে দিতেই সমস্ত সাপগুলো কিলবিল করে চারিদিকে দৌড়ে পালালো। যতক্ষণ না সব কটা পালিয়ে যায় ততক্ষণ ওঝা অনবরত তাদের দিকে ভস্ম ছুটতেই থাকলেন। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তাদের দিকে এগিয়ে আসা সমস্ত সাপ বনের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সকলে তখনও ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে। ওঝা এবার তাদের দিকে ফিরলেন। রবিবাবু কোনো মতে কথা বললেন, আপনি এখানে কিভাবে, কেন? বলাই বাহুল্য, এই গভীর জঙ্গলে এভাবে হঠাৎ করে তাকে দেখে সকলে আশ্চর্য হয়ে গিয়েছে। প্রাচীন সেই ধাঁধার ষষ্ঠ পংক্তি অনুযায়ী সহস্রপন্নগ অর্থাৎ হাজার হাজার বিষাক্ত সাপের ভিড়ে এসে পড়েছিলে তোমরা, তাই তোমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমাকে আসতেই হলো। বরুণ ওঝার দিকে তাকিয়ে রইল। অশ্রুতে তার চোখ ছলছলে। সে লজ্জিত। সম্ভবত নিজের ভুল বুঝতে পেরেছে সে। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনছেন শেখ শাহিদ উদ্দিনের কাহিনী। এটি চুলের কাটা সিরিজের অন্তিম খণ্ড। প্রথম খণ্ড বাদারের ভয় এখনো অনেকেই শোনেননি, তাই চটপট ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে প্রথম খণ্ডটি আগে শুনবেন, তারপরেই শুনবেন এই অন্তিম খণ্ড। চলুন তবে এগোনো যাক গল্পের অন্তিম খণ্ডের দিকে। আপনারা শুনছেন শেখ শাহিদ উদ্দিনের কাহিনী, করাল কেশ কণ্টক। আবারও তারা জঙ্গলের মধ্যে নীরাকে খুঁজতে বেরোলো। এবার তাদের সঙ্গে ওঝাও রয়েছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা জায়গায় এসে দাঁড়ালো তারা। প্রীতি বলল, কি করা যায় এখন? আমরা তো কিছুই খুঁজে পেলাম না। এখনো আশা আছে। তোমরা দেখে নিও, আমাদের নীরার কোনো ক্ষতি হয়নি, ও ঠিকই আছে। হ্যাঁ, সেটাই যেন সত্যি হয়। বৃদ্ধ ওঝা একা বসে কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। তারপর বললেন,
এখনো তো প্রাচীন সেই ধাঁধার দুটো পংক্তি বাকি রয়েছে। সেগুলো মেলাতে পারলেই হয়তো কোনো রাস্তা বেরিয়ে আসবে। আচ্ছা, সেই দুটো পংক্তি কি ছিল জানো? মাতৃবক্ষে গুহাশয় তথা করাল কেশকণ্টক। মাতৃবক্ষে গুহাশয়। মাতৃ অর্থাৎ মা, আর বক্ষ অর্থাৎ বুক। মাতৃ বলতে এখানে নিশ্চয়ই ধরিত্রী মাতার কথা বলা হচ্ছে। কেউ কি একটা জিনিস নোটিস করেছে? কি জিনিস? ধাঁধার প্রত্যেকটা পংক্তি জঙ্গলের কোনো না কোনো বিশেষ অংশকে সিগনিফাই করে। এই পংক্তিও তার ব্যতিক্রম নয়। বরুণের এই কথা শুনে ওঝা বলে উঠলেন, একদম ঠিক কথা বলেছ তুমি। আর এই কারণেই আজ পর্যন্ত কেউ এই ধাঁধার উত্তর মেলাতে পারেনি। গভীর জঙ্গলে কেউ বাঘের মুখে কিংবা কেউ সাপের মুখে পড়ে প্রাণ হারিয়েছে। সুজয় প্রীতির কানের কাছে মুখটা এনে বলল, অনেকে পিশাচের মুখে পড়েও প্রাণ হারিয়েছিল। চুপ কর না তুই। বরুণকে উদ্দেশ্য করে ওঝা বললেন, কিন্তু তুমি, হ্যাঁ তুমি নিজের প্রখর বুদ্ধির দ্বারা এই রহস্য উদ্ধার করেছো। এমন কথা বলবেন না বাবা। আমাদের আগেও একজন এই ধাঁধার উত্তর মিলিয়ে ফেলেছে। কে কে সে? নীরা। সেটা যে নীরা হতে পারে এটা ওঝা আগেই আন্দাজ করেছিলেন। তাই তিনি বলে উঠলেন, আমি আগেই বলেছিলাম যে ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। সেসব তো ঠিক আছে, কিন্তু মাতৃবক্ষে গুহাশয় মানে কি? মাতৃ মানে ধরিত্রী মাতা অর্থাৎ মাটি। মাটির বক্ষে বা বুকে মানে মাটির ওপরে রয়েছে এমন কোনো জিনিস। গুহা? হ্যাঁ, গুহাশয় মানে তো গুহার কথাই বলা হচ্ছে, তাই না? না মামা, গুহাশয় মানে গুহা নয়। তবে এর কি মানে? গুহাশয় মানে তো যিনি গুহায় বসবাস করেন। তার মানে ওই পিশাচ। গুহাশয় শব্দের আরও একটা অর্থ হয়। কি সেটা? পশুরাজ সিংহ। তবে এবার সিংহের সাথে লড়াই করতে হবে নাকি? আহাম্মক কোথাকার। প্রীতি একরকম ক্ষিপ্ত হয়ে ওঠে সুজয়ের ওপর। এখানে কি গ্ল্যাডিয়েটরের লড়াই চলছে নাকি? তোরা একটু প্লিজ নিজেদের মুখটা বন্ধ রাখবি। বরুণের ধমকে এবার তারা দুইজনে চুপ হয়। মিস্টার রাঠোর বললেন, কিন্তু এই জঙ্গলে তো সিংহ থাকে না। সিংহ মানে তো লায়ন, তাই না? এই জঙ্গলে বিশেষ ধরনের বাঁদর বসবাস করে, লায়ন টেল ম্যাকাক। তাদের দেখতে অনেকটা সিংহের মতোই। কিন্তু বাঁদরের সাথে এই ধাঁধার কি সম্পর্ক থাকতে পারে? বরুণ মিস্টার রাঠোরের প্রশ্নের উত্তর না দিয়েই রবিবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা মামা, সেই বাদর কোথায় পাওয়া যাবে? তাদের দেখতে পাওয়া খুব মুশকিল আছে। এরা তো এন্ডেমিক প্রজাতি। পাহাড়ি জঙ্গলে মাঝে মধ্যে তাদের দেখতে পাওয়া যায়। আমাদের এক্ষুনি নিয়ে চলুন সেই জায়গায়, যেখানে গেলে আমরা দেখতে পাবো সেই লায়ন টেল ম্যাকাকের। তাহলে এসো আমার সাথে। রবিবাবু পথ দেখালেন। সকলকে নিয়ে জঙ্গলের আরো ভেতরে প্রবেশ করলেন তিনি। পুরো জঙ্গল একেবারে নিস্তব্ধ, কেবল বাতাসের শব্দ শোনা যাচ্ছে। সবুজ লতা পাতার ওপর দিয়ে চলতে থাকলো তারা। মিস্টার রাঠোর বললেন, জঙ্গল একদম শান্ত। এটা মোটেও ভালো লক্ষণ নয়। আশেপাশে নিশ্চয় কোনো হিংস্র জন্তু রয়েছে। সতর্ক থাকো সকলে, বলা যায় না কোন মুহূর্তে বিপদ এসে উপস্থিত হয়। চুপ চুপ চুপ। দূর থেকে একটা বাঁদরের ডাক শুনতে পাচ্ছ? রবিবাবুর এই কথা শুনে সকলে থমকে দাঁড়িয়ে কান পেতে শুনল। হ্যাঁ, একটা প্রাণীর আওয়াজ ভেসে আসছে বটে। এটাই সেই বাঁদরের আওয়াজ। তার মানে আমরা আর বেশি দূরে নেই। চলো চলো সবাই এগিয়ে চলো। তারা দিশে হারার মতো নীরাকে খুঁজে বেড়াচ্ছে জঙ্গলে, কিন্তু তারা জানতো না যে সেখান থেকে অনেক দূরে
জঙ্গলের মধ্যে এক অন্ধকার গুহায় এসে পৌঁছেছে নীরা। চুলের কাঁটার মায়ায় বশীভূত হয়ে পড়েছিল সে। তার চারপাশে এখন ঘুটঘুটে অন্ধকার। নীরা দেখল গুহার ভেতর কয়েকটা মশাল জ্বলছে। জ্ঞান ফিরতেই সেদিকে এগিয়ে গেল সে। অনেকটা ভেতরে ঢুকে দেখতে পেল একটা পাথরের বেদির ওপর বসানো রয়েছে অদ্ভুত এক দেবতার মূর্তি। তার বিশাল আকৃতি, গলায় তার নরমুণ্ডের মালা, হাতে বল্লম, আর তার মাথার উপরে একটা সোনার তৈরি সাপ, একেবারে ঝকঝকে খাঁটি সোনা। মূর্তিটা দেখেই নীরার অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো অম্রাকত্থান। আর নীরার গলার আওয়াজ পেয়েই তার চোখের আড়ালে জেগে উঠল সেই পিশাচ। মশালের আলো নিভে গেল। নীরা আর কিছুই দেখতে পাচ্ছে না। তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। নিজের খোঁপা থেকে সেই চুলের কাঁটা খুলে নিয়ে শক্ত করে হাতে চেপে ধরল সে। আর মুহূর্তের মধ্যে সেই চুলের কাঁটা থেকে তেজ রশ্মি বিচ্ছুরিত হতে শুরু করল। তার আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠল। এবার নীরা স্পষ্ট দেখতে পাচ্ছে সবকিছু। সে দেখল অম্রাকত্থানের পায়ের কাছে পড়ে রয়েছে কয়েকটা মানুষের বিকৃত কাটা মুন্ড। বুকের ভেতরটা ধকাস করে উঠল তার। চিৎকার করে উঠে পালিয়ে যেতে উদ্যত হলো সে। কিন্তু পেছনে ফিরে দেখল তার পথ আটকে দাঁড়িয়ে রয়েছে একজন ব্যক্তি। তার জীর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে, হাতে রয়েছে একটা মোটা লাঠি। কালো চাদর দিয়ে নিজের মুখটা ঢেকে রেখেছে সে। পিশাচ, আমার কাছে আসবি না বলছি, আমি তোকে শেষ করে দেব। শয়তান কোথাকার, তুই জানিস আমার কাছে অনেক ভয়ঙ্কর অস্ত্র আছে। চুলের কাঁটাটা সেই ব্যক্তির সামনে উঁচিয়ে ধরে নীরা বলল, দূরে থাক, আমার থেকে দূরে থাক তুই, তা না হলে এটা দিয়ে শেষ করে দেবো তোকে। শান্ত হও, আমি কোনো পিশাচ নই। তাহলে কে তুই? সব বলবো, সব। এত শীঘ্রতা কিসের? সেই ব্যক্তি এবার নীরার দিকে এগিয়ে আসে। তোমার হাতে যে জিনিসটা ধরে রেখেছো সেটা কি জানো? নীরা তার চুলের কাঁটার দিকে তাকিয়ে বলল, শুনেছি এটা নাকি একটা মারাত্মক অস্ত্র। কেবল অম্রাকত্থানের সেবিকার কাছেই নাকি এই অস্ত্র থাকে। আচ্ছা, তার মানে শুধু এটুকুই জানো? মানে? শোনো তবে, সমুদ্রের মাঝে যে দ্বীপ রয়েছে তা রহস্যে ঢাকা। সেই রহস্যকেই রক্ষা করছে অসংখ্য বিষাক্ত সাপ। সেই মায়াবী নাগদ্বীপের অধিবাসীদের আরাধ্য হলো এই অপদেবতা অম্রাকত্থান। হ্যাঁ, এসব আগেই শুনেছিলাম। জানো অম্রাকত্থানের সেবিকাকে? কেন তার কাছে এই মায়াবী অস্ত্র থাকে? কি রহস্য তার? না, জানি না। অম্রাকত্থানের সেবিকা কোনো সাধারণ মানুষ নয়, মহাশক্তিশালী ভুজঙ্গিনী সে। কে? মানে কি? ভুজঙ্গিনী মানে কি? তারা পুরোপুরি মানুষ নয়, তারা মায়াবিনী, অতি প্রাকৃতিক শক্তির অধিকারিণী। কোনো সাধারণ মানুষ তাদেরকে হত্যা করতে পারে না। কেবলমাত্র এই মায়াবী অস্ত্র দিয়েই তাদের নিধন করা সম্ভব। এতদিন আমি জানতাম যে এই চুলের কাঁটা কেবল ওই ভুজঙ্গিনীর হাতের স্পর্শ পেয়েই জ্বলে ওঠে, কিন্তু না, এটা সত্যি নয়। তবে সত্যিটা কি? কেন এই চুলে কাটা আমার ছোঁয়া পেয়ে জ্বলতে থাকে? তুমি তো কোনো ভুজঙ্গিনী নও, কিন্তু তবুও তোমার ছোঁয়ায় এই চুলের কাঁটা থেকে তেজ রশ্মি বেরিয়ে আসে। তার মানে তোমার সঙ্গে ওই ভুজঙ্গিনীর কোনো গভীর সম্পর্ক আছে। তোমার জীবন ভুজঙ্গিনীর সাথে জড়িত। কি যা তা বলছেন আপনি? কে ভুজঙ্গিনী? আমার সাথে তার কি সম্পর্ক?
আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি বাকিদের মতো সাধারণ নও, তুমি অসামান্য। কিন্তু আমি তো কিছুই জানি না। এই চুলের কাঁটা কার, কোথা থেকে এসেছে, কিছুই না। এই চুলের কাঁটার মধ্যে লুকিয়ে রয়েছে ভুজঙ্গিনীর অভিশাপ। বহুকাল আগে এক ভুজঙ্গিনী এই চুলের কাঁটাকে জলে ভাসিয়ে দিয়েছিল। তখন সে অভিশাপ দিয়েছিল যে এই চুলের কাঁটা যার কাছে যাবে তারই জীবনে ঘনিয়ে আসবে বিপদ। যদি কোনো ব্যক্তি এই চুলের কাঁটার সঠিক ব্যবহার না করে তবে এই চুলের কাঁটা স্বয়ং তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আর এতকাল পরে সেই চুলের কাঁটাকে তুমি জল থেকে তুলেছ, তাই এর সমস্ত শক্তি এবং অভিশাপ তোমার মধ্যে চলে এসেছে। তাহলে এখন উপায় কি? কোনো সাধারণ মানুষের কাছে এই মায়াবী চুলের কাঁটা থাকাটা উচিত নয়, তাতে তার প্রাণ সংশয় ঘটতে পারে। তবে তো এই চুলের কাঁটাকে তার সঠিক স্থানে ফিরিয়ে দিলেই হয়। সেটা সম্ভব নয়, কারণ আজ পর্যন্ত কেউ সেই দ্বীপের সন্ধান পায়নি। বাস্তবে সেই দ্বীপ আদেও আছে কিনা তাও কেউ জানে না। তাই এক কথায় এই চুলের কাঁটাকে তার নিজের জায়গায় পৌঁছানো অসম্ভব। তবে কি করা যায় এখন? শোনো মেয়ে, তোমার কাছে এই চুলের কাঁটা থাকলে তোমার বিপদ হতে পারে। তুমি এই কাঁটা আমাকে দিয়ে দাও। না, এটা আমি আপনাকে দিতে পারি না। এই চুলের কাঁটা আমি পেয়েছি, তাই এখন এটা আমার দায়িত্ব। এটাকে তো আমি আর যাকে তাকে দিয়ে দিতে পারি না। আর আপনার মতন মানুষের হাতে এই মায়ের শক্তিতে আবদ্ধ চুলের কাঁটা পড়লে আপনি এর অনুচিত ব্যবহার করতে পারেন। তাই আপনাকে আমি এই কাঁটা দেব না। মূর্খ নারী, জানিস আমার কথার অবাধ্য হওয়ার কি পরিণতি? এখনো বলছে ওই চুলের কাঁটা আমাকে দিয়ে দে, তা না হলে আমার হাতে নিজের প্রাণ হারাবি তুই। আপনি যাই করে নিন না কেন, এই চুলের কাঁটা আমি কখনোই আপনাকে দেব না। এই বলে নীরা নিজের খোঁপায় সেই চুলের কাঁটাটা গুঁজে নিল। সামনের লোকটা এবার বেজায় ক্রোধিত হয়ে উঠল। কি এত বড় স্পর্ধা তোর? তুই আমার আদেশ অমান্য করিস? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। ব্যাস, তখনই নীরার মধ্যে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা মায়াবী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠল। চুলের কাঁটার নীলাভ দৈব রশ্মির ছটা তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। তার শিরা উপশিরা দিয়ে আলোক রশ্মি প্রবাহিত হতে শুরু করেছে। নীল আলোয় জ্বলে উঠল তার চোখ। আর তাকে দেখেই সেই ব্যক্তি বুঝল যে এই মেয়ে কোনো সাধারণ মানুষ নয়। দেখতে দেখতে নীরার দেহের সমস্ত আলোক রশ্মি বজ্রের মতো গিয়ে সঞ্চারিত হতে থাকলো তার দুই হাতের তালুতে। এই ছিল তার ক্রোধের পরিবর্তিত রূপ। মায়াবী সেই চুলের কাঁটা তাকে এতটাই শক্তি দিয়েছিল যে ইচ্ছে করলেই মুহূর্তের মধ্যে সেই ব্যক্তিকে ধরাশায়ী করতে পারত সে। কিন্তু অসীম শক্তির ভাণ্ডার তার কাছে থাকা সত্ত্বেও তার ব্যবহার করতে জানত না নীরা। তাই কিছুই করতে পারল না সে। বরং সেই রহস্যময় ব্যক্তি নিজের হাতের লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত হানল। আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল নীরা। তারপর ঠিক কত সময় বয়ে গিয়েছে কিংবা তার সাথে কি কি ঘটেছে কিছুই আর টের পায়নি সে। জঙ্গলের মধ্যে সেই অন্ধকার গুহার ভেতর চেতনা হারিয়ে পড়েছিল নীরা। দীর্ঘক্ষণ পর নীরার জ্ঞান ফেরে। সে লক্ষ্য করে তার মাথার একটা অংশ থেকে রক্ত বার হচ্ছে, আর সেই রক্তে তার পুরো শরীর ভিজে গিয়েছে। সে উঠে বসার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ সেই ব্যক্তি দড়ি দিয়ে তার হাত পা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে।
মাথাটা ঝিমঝিম করছে নীরার, চোখে সবকিছু ঝাপসা দেখছে। এমন সময় কোত্থেকে একটা মন্ত্রোচ্চারণের শব্দ তার কানে ভেসে এলো। গুহার এক কোণে নীরার হাত পা বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে, আর তার খোপা থেকে চুলের কাঁটাটা খুলে নিয়েছে সেই ব্যক্তি। অমরাকত্থানের মূর্তির সামনে বসে সে যজ্ঞের আগুন জ্বালিয়ে তন্ত্র সাধনায় মগ্ন। এখন দেবতাকে উৎসর্গ করার জন্য সেখানে ভস্ম, সিঁদুর এবং মানুষের রক্ত রাখা ছিল নানা রকম পাত্রে। আগুনের পাশে ছিল নীরার চুলের কাঁটা। সেই ব্যক্তি এক অদ্ভুত ভাষায় দেবতার উপাসনা করে চলেছে। নীরার শব্দ পেয়ে এবার সে চুপ করল। নীরা পিপাসায় কাতর হয়ে জল চাইছে। জল, দয়া করে একটু জল দেবেন। তাই শুনে লোকটা হেসে উঠল। যজ্ঞের আগুনের দিকে তাকিয়ে সে বলল, মৃত্যুকালীন মানুষের শেষ ইচ্ছা অবশ্যই পূর্ণ করতে হয়। এই প্রথম সে নিজের মুখ থেকে চাদর সরায়। তারপর একটা ছোট মাটির পাত্রে জল নিয়ে নীরার সামনে এসে দাঁড়ালো। নীরা দেখল সেই ব্যক্তির ছাই ভস্ম মাখানো কালো চিকচিকে শরীরে নানা ধরনের উল্কি। তার শরীর থেকে পাশবিক এক দুর্গন্ধ বার হচ্ছে। তার হাতে নেকড়ের মতো বড় বড় নখ। ডান হাতের তালুতে একটা গভীর ক্ষত চিহ্ন। জটাজুটোধারী সে এক অঘরী তান্ত্রিক। অদ্ভুত বিভীষিকাময় তার চেহারা। তার মুখের দিকে তাকিয়েই ভয় চিৎকার করে উঠল নীরা। সেই ব্যক্তির মুখের অর্ধেক অংশ বীভৎসভাবে পুড়ে গিয়েছিল। পচে গলে বেরিয়ে আসছিল তার একটা চোখ। তার নারকীয় রূপ দেখে নীরা ভীষণ ভয় পেয়ে গিয়েছে। জলের পাত্রটা নীরার সামনে রেখে লোকটি বলল, আমি তান্ত্রিক কাল ভৈরব। নিজের সম্পূর্ণ জীবন আমি বিসর্জন দিয়েছি কেবলমাত্র এই চুলের কাঁটা লাভ করার জন্য। মহাশক্তিশালী ভুজঙ্গিনীর সাথে যুদ্ধ করেছি আমি। নিজের অর্ধদগ্ধ মুখটার দিকে দেখিয়ে সে বলল, আর ওই ভুজঙ্গিনী আমার এই অবস্থা করেছে। এটাও তখনই হয়েছিল। তার কথা শুনে নীরা জানতে পারে যে সেই ব্যক্তি স্বয়ং অঘরী তান্ত্রিক কাল ভৈরব। বহুকাল ধরে এই গুহায় লুকিয়ে রয়েছেন তিনি। অনেক সংঘর্ষ করেও চুলের কাঁটা পেতে পারিনি আমি। তবে আমি জানতাম প্রত্যেক ভুজঙ্গিনীর ওপর অমরাকত্থানের আশীর্বাদ থাকে, তাই তাদের পরাস্ত করা সম্ভব নয়। ভুজঙ্গিনীকে হারাতে গেলে আগে অমরাকত্থানকে প্রসন্ন করতে হবে। এবার ভৈরব তান্ত্রিক উঠে গিয়ে যজ্ঞের আগুনের সামনে দাঁড়ালেন। তাই আমি অমরাকত্থানের শরণাপন্ন হলাম। একের পর এক নরবলি দ্বারা তাকে প্রসন্ন করলাম। তাকে উৎসর্গ করলাম মানুষের উষ্ণ লাল রক্ত আর তার মুন্ডু। নীরা অবাক হয়ে তার কথাগুলো শুনতে লাগল। ভৈরবতান্ত্রিক তারস্বরে বলে উঠলেন, এই জঙ্গল আমার। যে আমার এই জঙ্গলে পা রাখবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। তোমার আগে যারা এই জঙ্গলে প্রবেশ করেছিল তাদের সকলকে আমি শেষ করে দিয়েছি। আমি তাদের বুকে বসে তাদের মুন্ডু উপড়ে নিয়েছি, আর তাদের রক্তাক্ত মুন্ডু উৎসর্গ করেছি আমার আরাধ্য দেবকে। আমার প্রভু যে বলি গ্রহণ করেছেন তিনি সত্যিই প্রসন্ন হয়ে আজকে আমাকে আমার কাঙ্ক্ষিত উপহার দিয়ে দিয়েছেন।
আজ আমি পেয়ে গিয়েছি সেই চুলের কাঁটা, ব্রহ্মাণ্ডের সব থেকে রহস্যময় শক্তি যাতে আবদ্ধ রয়েছে। এবার এবার আমি সেই চুলের কাঁটার সমস্ত শক্তি গ্রহণ করে হয়ে উঠব এই ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী ব্যক্তি। নীরা আর থাকতে না পেরে বলল, পাগল তুই, তোর বিচার বুদ্ধি লোপ পেয়েছে, তাই নিজের স্বার্থের জন্য তুই নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করেছিস। সবাই ঠিকই বলে পিশাচ তুই। আমি বেঁচে থাকতে তোকে কখনো সফল হতে দেব না। অবশ্যই অবশ্যই, তুমি বেঁচে থাকতে আমি কখনোই সফল হতে পারবো না, কারণ তোমার বলি দিয়েই তো আমার যজ্ঞ সম্পূর্ণ হবে। তুমি যে অসামান্য অসামান্য এক মানবী, আর সেই জন্যই তো তোমার স্পর্শে এই চুলের কাঁটা স্বয়ং দীপ্ত হয়ে ওঠে। তাই আমার যজ্ঞের জন্য তোমার থেকে উত্তম বলি আর কি পাওয়া সম্ভব? আজ আজ তোমার বলি দিয়েই আমি সফল হব। নিজের হাতের তীক্ষ্ণ নখগুলো নীরার গলার কাছে নিয়ে গিয়ে ভৈরবতান্ত্রিক বললেন, তৈরি হয়ে নাও মা, তৈরি হয়ে নাও, পরলোক গমনের জন্য তৈরি হয়ে নাও। আজ এখন এই মুহূর্তেই তোমার মুণ্ডচ্ছেদন করব আমি, তোমার ছিন্ন মস্তক উৎসর্গ করব অম্রাকত্থানের পায়ে। দুষ্ট পাপী, তোর পাপের ফল তুই খুব শীঘ্রই পাবি। আজ তোর শাস্তি নিশ্চিত। মূর্খ নারী, কে দেবে আমাকে শাস্তি? এত শক্তি কার মধ্যে আছে? এই সময় এক বিকট চিৎকার শুনে তারা দুজনে চমকে ওঠে। গুহার মুখে এসে দাঁড়িয়েছে এক রহস্যময় নারী মূর্তি। তান্ত্রিক কাল ভৈরব তাকে দেখে জিজ্ঞেস করলেন, এই কে তুই? সেই নারী কোনো উত্তর না দিয়েই এগিয়ে আসতে থাকলো। তার মাথায় রুক্ষ কেশ, কঠোর চোখের দৃষ্টি, পরনে পশুর চামড়ার যৎকিঞ্চিত পোশাক, উজ্জ্বল তামাটে গায়ের রং। তার সারা শরীরে যেন এক অদ্ভুত ধরনের দাগ। ভয়ঙ্কর চিৎকার করতে করতে এগিয়ে আসছে সে। কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? কে তুই? এবার সেই রহস্যময়ী নারী তার সামনে এসে দাঁড়ালো। কর্কশ দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। ক্রোধান্বিত হয়ে উঠলেন ভৈরবতান্ত্রিক। নিজের হাতের মোটা লাঠিটা ছুঁড়ে দিলেন তার দিকে। কিন্তু তার আগেই সেই নারী মূর্তি ছুটে এসে তীব্র বেগে প্রহার হানল ভৈরবতান্ত্রিকের ওপর। দূরে ছিটকে গিয়ে পড়লেন ভৈরবতান্ত্রিক। নারী মূর্তি এবার নীরার দিকে তাকালো। এক কোণে জড়ো হয়ে পড়েছিল সে। রহস্যময় নারী তার দিকে এগিয়ে গেল। আমার থেকে দূরে থাকো বলছি, একদম কাছে আসবে না আমার। কিন্তু সেই নারী মূর্তি নীরার কোনো কথাকে এতটুকুও পাত্তা না দিয়ে স্থিরভাবে তার পাশে গিয়ে বসল। তারপর নীরার শরীর থেকে রক্তের গন্ধ শুকতে থাকলো সে। ভয়ে নীরার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। কিন্তু সেই নারী তার কোনো ক্ষতি করল না, বরং তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে মুক্ত করে দিল তাকে। এতক্ষণে নীরা বুঝল
এই নারী তাকে সাহায্য করতে এসেছে, তার ক্ষতি করতে নয়। সেই নারী এবার নীরার হাত ধরে তুলল। মূর্খ নারীর দল! ওদিকে ভৈরব তান্ত্রিকও উঠে দাঁড়িয়েছেন। আজ তোদের মৃত্যু ঘনিয়ে এসেছে, আজ তোদের মৃত্যু অনিবার্য। রহস্যময় নারী তার দিকে তাকিয়ে প্রবল চিৎকার করে উঠল। তার সেই চিৎকার শুনে নীরা অত্যন্ত ভয় পেয়ে যায়, সরে দাঁড়ায় পাশে। সেবার দেখে সেই নারী মূর্তি নিজের শরীরের সমস্ত অস্থি এবং পেশি এমনভাবে শিথিল করতে আরম্ভ করেছে যেন সে ভৈরব তান্ত্রিকের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেখতে দেখতে তারা দুজনে একে অপরের দিকে এগিয়ে আসতে লাগলো। আজ একটা নয়, আজ ভাগ্য প্রসন্ন। আজ তাই দুটো মস্তক উৎসর্গ করব আমার দেবতাকে। আজ আমার নখের ডগায় তোদের মুন্ডু থাকবে, মূর্খ নারী। ভৈরব তান্ত্রিক দেখলেন সেই নারীর হাতের আঙুল থেকে বেরিয়ে আসছে তরবারির মতো ধারালো নখ। সেই নারীর চক্ষু তারা ফ্যাকাশে সবুজ রং ধারণ করেছে। দেখতে দেখতে তার পুরো শরীরে যেন সাপের খোলস উঠতে লাগলো। রহস্যময় নারীর এই রূপ দেখেই চমকে উঠলেন ভৈরব তান্ত্রিক। তুই না 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 তুই তুই তো... তার মুখের কথা শেষ হওয়ার আগেই সেই রহস্যময় নারী নিজের তীক্ষ্ণ নখযুক্ত থাবা তার বুকে ছুঁড়ে মারল। আর্তনাদ করে উঠলেন তান্ত্রিক। তার বুক চিরে রক্ত বার হচ্ছে। মাটিতে পড়ে কাতরাতে শুরু করলেন তিনি। সেই নারী মূর্তি তখন তার দিকে তাকিয়ে রয়েছে। নীরা এবার যেন বেশ কিছুটা জোর পেল মনে। পরিস্থিতি যে তার অনুকূলে আসতে চলেছে সেটা বোধহয় বুঝে গিয়েছে ততক্ষণে। তাই সে বলল, দেখ পাপী, আজ ঈশ্বর তোকে তোর পাপের শাস্তি দিচ্ছেন। তোর অন্তিম সময় আসন্ন। এবার সেই নারী মূর্তি গিয়ে দাঁড়ালো অমরাকত্থানের মূর্তির সামনে। কিন্তু ভৈরব তান্ত্রিক তখনও পরাজয় স্বীকার করেননি। তিনি বললেন, সত্যি অসীম শক্তিশালী তুই, অসীম শক্তিশালী, কিন্তু তোকে শেষ করার অমোঘ অস্ত্র আমার কাছে আছে। সেই নারী মূর্তি তার কথাগুলো শুনল, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। আর ঠিক সেই সময় নীরা ভৈরব তান্ত্রিককে উদ্দেশ্য করে বলে উঠল, না, সেই অস্ত্র আমি তোকে কিছুতেই পেতে দেব না। এই কথা শুনে ভৈরব তান্ত্রিক তার দিকে চাইতেই দেখলেন কিভাবে যেন সেই চুলের কাঁটাটা আবারও নীরার হাতে উঠে এসেছে এবং এখন সে সেটাকে ফেলে দিচ্ছে যজ্ঞের আগুনে। ভৈরব তান্ত্রিকের ক্ষত বিক্ষত দেহ, তাই সেই অবস্থায় সে নীরাকে কিছুতেই আটকাতে পারলেন না। তার কিছু বলে ওঠার আগেই নীরার ফেলে দেওয়া সেই চুলের কাঁটা যজ্ঞের আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল। না, এটা হতে পারে না। মূর্খ নারী, এ তুই কি করলি? আমার এতদিনের পরিশ্রম তুই সব নষ্ট করে দিলি, মূর্খ। আবারও এক ভয়াল প্রতিশোধ স্পৃহা জেগে উঠল তার মনে। আজ আমি তোকে ছাড়বো না, আজ আমার হাতেই তুই প্রাণ হারাবি। ততক্ষণে ভৈরব তান্ত্রিক মাটি থেকে হাঁচড় পাঁচড় করে উঠে নীরার কাছে পৌঁছে গিয়েছেন। আজ আমি তোকে মেরেই ফেলবো, মূর্খ নারী, আমি তোকে মেরেই ফেলবো। এই বলে নীরার গলাটা টিপে ধরলেন তিনি। শ্বাসরুদ্ধ হয়ে যেতে লাগলো নীরার। ভৈরব তান্ত্রিকের হাতটাকে নিজের গলা থেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকলো সে, কিন্তু ভৈরব তান্ত্রিক অসীম শক্তিশালী। সে এক হাতে নীরাকে জাগিয়ে ধরলেন। তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। ভৈরব তান্ত্রিকের ওই শক্ত হাতটা তার গলার চামড়া কেটে যেন বসে যাচ্ছে ক্রমেই।
এদিকে এত কিছু হওয়া সত্ত্বেও সেই রহস্যময়ী নারী কিন্তু তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। অবিচলভাবে সে চেয়ে রয়েছে অমরাকত্থানের সেই মূর্তির পানে। ঠিক এই সময় ঘটল এক ঘটনা। যজ্ঞের আগুন থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ল, বিস্ফোরিত হয়ে উঠল যজ্ঞের আগুন। তাই দেখে ভৈরবতান্ত্রিক আশ্চর্য হয়ে সেদিকে চাইলেন। দেখলেন আগুনের শিখা থেকে বেরিয়ে আসছে বিরাট এক সাপ। তার সারা শরীর থেকে নীলাভ দৈব রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। এমনই তেজ সেই রশ্মির ছটার, যা দেখলে চোখ ঝলসে যায়। ভৈরবতান্ত্রিক এবার যেন একটু ভয় পেলেন। হাতে ধরে রাখা নীরাকে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। ততক্ষণে স্বয়ং দীপ্ত সেই বিষধর সাপ নিজের বিকরাল দৃষ্টিতে তাকিয়েছে ভৈরবতান্ত্রিকের পানে। তারপর চোখের নিমেষে, পলক পড়ার আগেই তীরের বেগের মতো সাপটা ছুটে এসে ঢুকে গেল ভৈরবতান্ত্রিকের মুখের মধ্যে। মর্মর শব্দ করে ভেঙে গেল তার চোয়ালের হাড়। ভৈরবতান্ত্রিকের মুখ চিরে কণ্ঠনালীর ভেতর দিয়ে তার পেটে প্রবেশ করল সাপটি। প্রবল যন্ত্রণায় তান্ত্রিকের চোখ ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। দেখতে দেখতে ভৈরবতান্ত্রিকের সমস্ত শরীর হয়ে যেতে লাগলো খণ্ড বিখণ্ড। নীরা ততক্ষণে পাথরে দেওয়াল ধরে কোনো রকমে উঠে দাঁড়িয়েছে। এই দৃশ্য দেখে তার মনে পড়ল ভুজঙ্গিনীর সেই অভিশাপের কথা। যে ব্যক্তি চুলের কাঁটার অপব্যবহার করবে, সেই চুলের কাঁটাই স্বয়ং তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। মৃত্যু যন্ত্রণায় এবার চিৎকার করছেন কাল ভৈরব। তার চিৎকার শুনে সেই রহস্যময়ী নারী এবার অমরাকত্থানের মূর্তির সামনে তাণ্ডব শুরু করল। পৈশাচিক উল্লাসে মেতে উঠল সে। তার নৃত্যের তালে তালে চতুর্দিকে এক অদ্ভুত বিভীষিকা ছড়িয়ে পড়ল। তার পায়ের আঘাতে মাটি কেঁপে উঠল নীরার প্রাণ। লাথি মেরে মানব মুন্ডগুলোকে দূরে ছুঁড়ে ফেলতে লাগলো সেই নারী। পাত্রে রাখা মানুষের রক্ত নিজের মাথায় ঢেলে নিজের রক্তাভিষেক করল সে। ভস্ম মেখে নিল নিজের গায়ে। অমরাকত্থানের মূর্তির ওপর সিঁদুর ছড়িয়ে দিল। ফ্যাকাশে সবুজ তার চোখের তারায় এখন জ্বলন্ত ক্ষিপ্রতার আগুন। সেই নারীর বিকট অট্টহাসিতে যেন ফেটে পড়ল চারিদিক, আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। নারীর মুখের ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা দুটি বিষ দাঁত। প্রচন্ড চিৎকার করতে থাকলো সে। কোনো মানুষের মতো তো সে চিৎকার নয়, তবে সে চিৎকার পৃথিবীর সব থেকে হিংস্র পশুর থেকেও কয়েক লক্ষ গুণ বেশি ভয়ানক। এমনই সেই চিৎকার যা শোনা মাত্রই মানুষ সংজ্ঞা হারাতে বাধ্য, যেন মৃত্যু নিনাদ। সেই নারী দীর্ঘ খসখসে জিহ্বা বার করে বিকট গর্জন করতে থাকলো। কি বিভৎস রূপ তার, যেন নরক থেকে উঠে আসা কোনো হিংস্র জীব। নীরা দেখল তার জিভের মাঝখানটা চেরা, ঠিক কোনো সাপের ন্যায়। ততক্ষণে ভৈরবতান্ত্রিকের সেই খণ্ডীভূত শরীরের পেট ফুঁড়ে রক্ত মাংস মেখে বেরিয়ে এসেছে সেই মায়াবী সাপ। ওদিকে রহস্যময়ী নারী নিজের জটা শক্তভাবে বেঁধে নিল। তখনই দেখা গেল সেই সাপ উড়ে গিয়ে সোজা ওই খোপার মধ্যে প্রবেশ করল। আর পরক্ষণে সেই মায়াবী সাপ পরিণত হলো এক চুলের কাঁটায়, এক নতুন চুলের কাঁটা। আগের থেকেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি উজ্জ্বল সেই কাঁটা। এতক্ষণের এই প্রচন্ড তাণ্ডব নীরা যেন বাক রুদ্ধ হয়ে দেখছিল। সে কিংকর্তব্য বিমূঢ়।
নিজের চোখে দেখা এই ভয়াবহ দৃশ্যগুলোকে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল না সে। তার চোখের সামনেই সেই রহস্যময় নারী মূর্তিটা এবার ধীরে ধীরে যেন হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশের পরিবেশ আবারও স্বাভাবিক হয়ে এলো, কিন্তু নীরা যেন পাষাণ স্তূপ বনে গিয়েছে। নিজের জায়গা থেকে এক পাও নড়াতে পারছে না। তার চোখ দাঁড়িয়ে গিয়েছে, এমনকি তার মস্তিষ্ক স্তব্ধ হয়ে পড়েছে। এদিকে পাহাড়ি জঙ্গলের মাঝে একটা জায়গায় এসে পৌঁছালো বরুণ সহ বাকি সকলে। সামনেই তারা দেখল একটা উঁচু গাছের ডালে বসে রয়েছে সেই সিংহমুখী বানর। বানরটিকে দেখেই রবিবাবু বললেন, ওয়াও, কি চমৎকার দেখতে! যেন একটা কালো বাঁদরের মাথায় কেউ সিংহের কেশর পরিয়ে দিয়েছে, তাই না? গাছের ডাল থেকে বানরটিও তাদেরকে দেখতে লাগলো। প্রীতি বরুণকে বলল, কিন্তু আমার মনে হয় না যে প্রাচীন ধাঁধায় গুহাশয় বা সিংহ বলতে এই বাদরের কথাই বোঝানো হয়েছে। বরুণ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? তখন প্রীতি তার আঙুলটা সামনের দিকে দেখিয়ে বলল, ওই দেখ, সিংহ তো আমাদের সামনেই। সবাই দেখল তাদের সম্মুখেই রয়েছে এমন এক অদ্ভুত গুহা যার প্রবেশদ্বার অবিকল সিংহের মুখের মতো দেখতে। অবাক হয়ে গেল সকলে। বরুণ বলল, তার মানে এটাই সেই গুহা যার মুখ সিংহের মতো দেখতে? ধাঁধার সপ্তম পংক্তিতে এই গুহার কথাই বলা হয়েছে। হাম তো পেহলে হি বাতায়া থা, গুহাশয় মানে গুহাই হবে। সুজয় বলল, বাহ, গুহাশয়ের মতো গুহার মুখ। এর ভেতরেই রয়েছে নীরা। আর দেরি না করে সকলে ছুটল সেই গুহার দিকে। কিন্তু গুহার ভেতর পা রাখতেই এক অস্বাভাবিক চিৎকার শুনতে পেল তারা। অন্ধকার গুহার ভেতর দিকে তাকিয়ে মিস্টার রাঠোর বললেন, এটা তো সেই আওয়াজটাই, মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে ছুটে আসছে। বরুণ চোখ দুটোকে ছোট করে আরো ভালোভাবে দেখেই চেঁচিয়ে উঠল, সরে যাও সবাই! তার এই কথা শেষ হওয়ার ঠিক এক মুহূর্তের মধ্যেই তাদের ওপর দিয়ে এক মহাজাগতিক শক্তি বজ্রের গতিতে বেরিয়ে গেল। তার গতির তীব্রতায় মিস্টার রাঠোর এবং রবিবাবু উল্টে পড়ে গেলেন। এটা কি ছিল? কি ছিল কি এটা? ছিল এটা? বয়স্ক ওঝা নিজের মনেই যেন বলে উঠলেন, করাল কেশকণ্টক। মানে? নিজের হারিয়ে যাওয়া শক্তির উৎস, সেই চুলের কাঁটার খোঁজেই ফিরে এসেছিল সে। কে ফিরে এসেছিল? কার কথা বললেন আপনি? এইমাত্র যে বেরিয়ে গেল, সেই অম্রাকত্থানের সেবিকা, সেই ভুজঙ্গিনী। বরুণ তাদের এইসব কথায় কান না দিয়েই দৌড়ে ভেতরে চলে যায়। বরুণ, বরুণ, দাঁড়া। দাঁড়া, আমরাও আসছি। আসছি। সুজয় আর প্রীতিও তার পেছনে ছোটে। গুহার ভিতরে ঢুকে তারা দেখল সর্বত্র ছড়িয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন, একটা ভ্যাপসা দুর্গন্ধ চারিদিকে। গুহার মাটিতে ছড়িয়ে পড়ে রয়েছে মাংসের টুকরো, জমাট বাঁধা রক্ত, মানুষের হাড়গোড় আর দগদগে আগুন। আর এক কোণে বসে রয়েছে নীরা, আহত সে, মাথার ক্ষতস্থান থেকে রক্ত বার হচ্ছে। বরুণ ছুটে গেল তার দিকে। নীরা, কি হয়েছে তোর? এসব কি করে হলো নীরা? কে করলো তোর এই অবস্থা? সুজয় আর প্রীতিও ছুটে এলো। দেখ নীরা, আমরা এসে আমরা গেছি। এসে গেছি, তোর আর কোনো ভয় নেই। নীরা তাদের একটি কথারও উত্তর দিল না, কেবল অসহায়ভাবে তাকিয়ে রইল তাদের পানে। তার হাত পা থরথর করে কাঁপছিল, চোখের কোণে ছিল জল।
সে যাত্রায় নীরার প্রাণ বেঁচে যায়, কিন্তু সেই ঘটনার পর আর কোনোদিনও কথা বলতে পারে না নীরা। চিরকালের মতো বোবা হয়ে যায় সে। গুহার মধ্যে সে এমন কি দেখেছিল সে কথা মুখ ফুটে কাউকে বলতে পারে না। সময়ের সাথে সাথে সবকিছু সাধারণ হয়ে গেলেও সেই অলৌকিক ঘটনার গভীর প্রভাব পড়েছিল নীরার মনে। বাকি জীবনটুকু তাই নীরবতাকে সঙ্গী করেই কাটিয়ে দিয়েছিল সে। সব শেষে বাকি রইল সেই রহস্যময়ী নারীর কথা। আসলে সেই নারীই ছিল অমরাকত্থানের সেবিকা, আদিবাসীদের কুলদেবী, মায়াবী ভুজঙ্গিনী। তবে সে চিরকাল এরকম ছিল না। আজ সে ভিন্ন জগতের হিংস্র জীব, কিন্তু সে একসময় ছিল এক নিরীহ মেয়ে, কেবলই এক নিষ্পাপ তরুণী। বছরেরও প্রাচীন তার বৃত্তান্ত। বহুকাল আগে সমুদ্রের মাঝের সেই রহস্যময় দ্বীপে বসবাস করত একদল আদিম উপজাতির মানুষ। একদা তাদের অর্চক ভবিষ্যৎবাণী করে বলেন যে খুব শীঘ্রই বাইরের জগৎ থেকে একজন আসবে, এক নারী, আর সেই নারী হবে তাদের কুলদেবী। তার এই কথা বিশ্বাস করেই সমস্ত মানুষ অধীর আগ্রহ নিয়ে দিন গুনতে থাকে তাদের দেবীর আগমনের জন্য। তারপর একদিন সত্যি কোনো এক সামুদ্রিক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে সমুদ্রের জলে ভাসতে ভাসতে সেই দ্বীপে এসে পড়েছিল একটি মেয়ে, অতি সাধারণ এক নারী। দ্বীপের আদিবাসীদেরকে দেখে সে ভেবেছিল হয়তো এই মানুষগুলো তার নিজের দেশে ফিরে যেতে সাহায্য করবে। কিন্তু আদিবাসীরা তাকে দেখে ভাবল এই মেয়েই বুঝি তাদের আরাধ্য অমরাকত্থানের সেবিকা, তাদের কুলদেবী। তাই আর কিছু বিচার বিবেচনা না করেই তারা পাকড়াও করল সেই মেয়েটিকে। অমরাকত্থানের মূর্তির সামনে একটি গাছের গুঁড়ির সাথে তাকে বেঁধে দেওয়া হলো। আদিম উপজাতির সেই মানুষেরা ছিল অলৌকিক শক্তিধর। তারা প্রথমে নরবলির দ্বারা প্রসন্ন করে তাদের কুলদেবতাকে, পরে নানান রহস্যময়ী মায়াবী শক্তি প্রয়োগ করতে থাকে সেই অসহায় মেয়েটির উপর। এই সমস্ত দৃশ্য দেখে মেয়েটি আশ্চর্য হয়ে যায়। মানুষগুলোর কার্যকলাপ তার যেন পরিচিত লাগে। এই মায়াদ্বীপে বসবাসকারী নরখাদকের বিষয়ে সে অনেক কাহিনী শুনেছিল তার বাবার কাছে। এই অজানা দ্বীপের রহস্যময়তা সম্পর্কে সে অনেক বইও পড়েছিল এর আগে। কিন্তু এই দ্বীপে যে সে সত্যিই এসে পড়বে তার স্বপ্নেও ভাবতে পারেনি। অলৌকিকতার সাহায্যে নানা জাদু মন্ত্রের বলে সেই মেয়ের শরীরে ধীরে ধীরে মায়াবী শক্তি প্রবেশ করে। মহাজাগতিক শক্তির প্রভাবে সে এক সাধারণ নারী থেকে পরিণত হয় মহাশক্তিশালী ভুজঙ্গিনীতে। তার সারা শরীর আঁশটে হয়ে যায়, চোখের তারা ঘোলাটে হয়ে ফ্যাকাশে সবুজ রং ধারণ করে, গজিয়ে ওঠে বিষ দাঁত, বদলে যায় তার শারীরিক গঠন। না পুরোপুরি মানুষ আর না কোনো অতি প্রাকৃতিক পশু। এ ছিল আদিবাসীদের কুলদেবী। সকল আদিবাসী মানুষ দেবী জ্ঞানে হাত জোর করে প্রণাম করতে থাকে তাকে, জয়ধ্বনি দিতে থাকে তার নামের, ভক্তি ভরে বলতে থাকে রাম রাকত্থান, রাম রাকত্থান, অর্থাৎ প্রাচীনতম অরণ্যের দেবী ভুজঙ্গিনী। কিন্তু সেই মেয়ে নিজের এমন পরিবর্তন সহ্য করতে পারে না। আদিম মানুষেরা তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে এমন অন্যায় করবে এটা তো সে ভাবতেই পারেনি। সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চায়। এই অলৌকিক ক্ষমতা তার মোটেও পছন্দ নয়। তাই মনে মনে সে সিদ্ধান্ত নেয় এই অবিচারের প্রতিশোধ সে নেবেই, তবে এখন নয়, সঠিক সময়ে সঠিক জায়গায়। ধৈর্য ধরে সে, যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করে,
দিন যেতে থাকে। আদিবাসীরা সাক্ষাৎ দেবীর মতো শ্রদ্ধা করতে শুরু করে তাকে। আদিবাসী সর্দারের কাছ থেকে দীক্ষা নিতে থাকে সেই নারী। তাদের সমস্ত গুপ্তবিদ্যা সম্পর্কে একটু একটু করে জ্ঞান অর্জন করতে থাকে। আর সবার অলক্ষ্যে সেই সব কথা লিখে রাখে একটি বইয়ে। সে বইয়ের সে নাম দিয়েছিল নাগ রহস্য। আদিবাসী সর্দার একদিন তার হাতে তুলে দেন এক মায়াবী চুলের কাঁটা। তিনি বলেন যে এই কাঁটা মায়াবী শক্তিতে আবদ্ধ। তার সমস্ত শক্তির নিয়ন্ত্রক এই চুলের কাঁটা। এটাই ভুজঙ্গিনীর মহাস্ত্র। সেই প্রথম ভুজঙ্গিনীর হাতের স্পর্শ পেয়ে জ্বলে উঠেছিল চুলের কাঁটা, আর সকলে সে দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল। দীক্ষা শেষ হলো ভুজঙ্গিনীর। সেদিন সমগ্র দ্বীপ উৎসবে মেতে উঠেছিল। আর সেই দিনই নিজের নিষ্ঠুর পরিকল্পনাকে বাস্তবায়িত করে ভুজঙ্গিনী। এতদিন ধরে প্রতিশোধের আগুনে জ্বলছিল সে। নিজের ওপর চলা নির্যাতনের বদলা নেওয়ার অপেক্ষা করছিল। এবার তার অপেক্ষা শেষ হয়। বিকরাল রূপ ধারণ করে ভুজঙ্গিনী। উৎসবে মেতে থাকা আদিবাসীদের ওপর সে যেন মৃত্যুর কালো ছায়ার মতো নেমে আসে। রাতের অন্ধকারে ভুজঙ্গিনী সকল আদিবাসীদের একে একে মেরে ফেলে। প্রচণ্ড শক্তিশালী ভুজঙ্গিনীর সেই আক্রমণ থেকে নিজেদেরকে কোনোভাবেই প্রতিরক্ষা করে উঠতে পারে না তারা। রহস্যময়ী নারী ভুজঙ্গিনী খুব নির্মমভাবে হত্যা করে তাদের সবাইকে। মৃত্যুমুখে ঢলে পড়ে আদিম মানুষেরা। আর এভাবেই পূর্ণ হয় ভুজঙ্গিনীর প্রতিশোধ। অত্যন্ত ক্রোধে মানুষের সাধারণ বোধগম্যতা লোপ পায়। সেই নারীর সাথেও তাই হয়েছিল। নৃশংস হত্যালীলার পরে তার যেন জ্ঞান চক্ষু খোলে। তখন সে বুঝতে পারে যে ক্রোধের বশে অন্ধ হয়ে সে প্রচুর বড় ভুল করে ফেলেছে। অনুশোচনায় দগ্ধ হতে থাকে সে। কিন্তু সেই মুহূর্তে আর তার কিছুই করার ছিল না। নিজের কৃতকর্মে মর্মাহত হয়ে এবার সে তার নিজেকেই শাস্তি দেয়। সে স্থির করে যে আর কোনোদিনও এই দ্বীপ ছেড়ে যাবে না। অনন্তকাল এই দ্বীপেই বিরাজ করবে সে। তার মায়াবী চুলের কাঁটা এবং নাগ রহস্য বইটিকে একত্রে রেখে সে অন্তর্নিহিত হয়, বাতাসের মধ্যে মিলিয়ে যায়। তার ইচ্ছার বিরুদ্ধে আর কেউ তাকে দেখতে পাবে না। তবে অন্তর্নিহিত হওয়ার আগে তার দ্বীপের সুরক্ষা সে সুনিশ্চিত করেছিল। নিজের শক্তি দিয়ে সে সৃষ্টি করেছিল অসংখ্য বিষধর সাপ, যারা তার দ্বীপকে অবিরত প্রহরা দিয়ে চলেছে। ওদিকে মায়াবী ভুজঙ্গিনী শক্তি সাধনায় বিলীন করে রেখেছিল নিজেকে। এভাবেই সে কাটিয়ে দিয়েছে বিগত কয়েক শত বছর। কালের করাল গ্রাস পরাজিত হয়েছে তার সামনে। এরপর একটু একটু করে যুগ বদলেছে, কিন্তু সে বদলায়নি। প্রকৃতির দেওয়া মায়াবী শক্তিতে বলিয়ান হয়ে উঠেছে সে। একাত্ম হয়ে উঠেছে প্রকৃতির সাথে। কালক্রমে তার শরীর অতিক্রম করে গিয়েছে প্রকৃতির সকল নিয়ম। আর এভাবেই অসীম শক্তির অধিকারিণী হয়ে উঠেছে সে। কিন্তু দীর্ঘকাল পরে যখন সেই ভুজঙ্গিনী নিজের সাধারণ অবস্থায় ফিরে আসে, তখন সে দেখে তার চুলের কাঁটা নিজের জায়গা ছেড়ে উধাও হয়ে গিয়েছে, যা তার নিজের সমস্ত শক্তির পরিপূরক। সেই মায়াবী চুলের কাঁটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। এরপর পাগল হয়ে যায় ভুজঙ্গিনী। কিভাবে, কখন, কোথায় হারিয়েছে কিছুই জানত না সে। আর তখনই সেই চুলের কাঁটার খোঁজেই সে প্রথমবারের জন্য বেরিয়ে আসে
ওই নাগদ্বীপ ছেড়ে। আমাদের জগতে রহস্যের কোনো শেষ নেই। বহু রহস্যময়ী শক্তিতে আবদ্ধ আমাদের পৃথিবী। এমনই এক রহস্যময় শক্তির ধারক এই মায়াবী চুলের কাঁটা। আর সেই চুলের কাঁটার ধারক হল ততোধিক মায়াবী ভুজঙ্গিনী। তাই চুলের কাঁটার উপযুক্ত স্থান ভুজঙ্গিনীর ওই মাথার খোঁপায়। নিজের সমস্ত অলৌকিক শক্তির আধার সেই চুলের কাঁটা ফিরে পাওয়ার পর আবার সেই জনমানবহীন রহস্যময় দ্বীপে ফিরে যায় ভুজঙ্গিনী। বিষাক্ত ওই সাপেদের মাঝেই তার আসল বাস। অবিনশ্বর সেই ভুজঙ্গিনী, যার আসল নাম ছিল নয়না। শেষ হলো শেখ শাহিদ উদ্দিনের লেখা চুলের কাঁটা সিরিজ। আমরা 2টি খণ্ডে গল্পটি আপনাদেরকে শোনালাম। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে সমস্ত শ্রোতারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, না হলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।